বিশ্বাস করি যে ১৫ বছরের যে দুর্বিষহ জীবন বাংলাদেশের মানুষ পার করেছে, একটা নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সেটা হতে গেলে অবশ্যই আমি মনে করি যে গতানুগতিক এই গত ৫৪ বছরে বাংলাদেশ যেভাবে চলেছে আমার মনে হয় একটা ভিন্ন মাত্রা যোগ হওয়া দরকার। সেটা হতে হলে অবশ্যই সবার জায়গা থেকে আবার নতুন করে দেশ আওয়ামী লীগ চলে গিয়েছে এই বলে আমরা সবাই মিলে আবার লুটপাট শুরু করে দিব। এই চিন্তা ভাবনা চেতনা থেকে বের হতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছেন যে নতুনদের হাতেই এই দায়িত্বটা দিতে হবে এবং তারাই পারবে এটা করতে। আমরা বিশ্বাস করি সেটা। তবে কিছু অস্বাভাবিক পরিস্থিতির ভেতর দিয়েও যাচ্ছে। যেমন পুলিশের কিছু ঘটনা আপনারা জানেন যে তারা এখনো ভয় পাচ্ছে কর্মক্ষেত্রে যোগদান করতে। তো তাদের ভেতরে নিশ্চয়ই যারা এইসব ঘটনার সাথে সম্পৃক্ত ছিল এবং সেই ভিডিও ফুটেজ গুলো আছে যারা গুলি করছে, প্রতিটি ঘটনা আমার মনে হয় পুলিশের তদন্ত সংস্থাগুলো সেই তদন্ত করা উচিত যে কে গুলি করেছে, কে অতি উৎসাহী ছিল, তারা এখন কি চাকরিতে আছে কিনা, কারা পুলিশের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এখনো পুলিশকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে পালিয়ে থেকে, সেগুলো নিয়ে তাদের খুব দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। এবং সেগুলো করতে গেলে পুলিশের যে কজনের সাথে আমার এই গত দুদিনে কথা হয়েছে তাদের একটা দাবি যে তারা আসলে কাজ শুরুই করতে পারছে না। আমার মনে হয় তাদেরকে কাজ শুরু করতে দিলে এতদিন যারা এই ধরনের হত্যার সাথে জনগণের বিরুদ্ধে গিয়ে মুখোমুখি দাঁড়িয়েছিল তাদের ব্যাপারে আমার মনে হয় তারা একটা ভালো পদক্ষেপ নিতে পারবে। তো আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করবো। আলোচনায় আমার সাথে যুক্ত থাকছেন যুক্তরাষ্ট্র থেকে জনাব অ্যাটর্নি শেখ সেলিম। সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন যে পুলিশের অনুপস্থিতিতে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও কিন্তু কিছুটা কি বলবো যে একটা অস্থির অবস্থার মধ্যে রয়েছে। তো কি মনে করছেন এই যে অস্থিরতাগুলো তৈরি করছে পুলিশের অনুপস্থিতিতে একদিক থেকে আছেই, তারপরেও এই যে ডাকাতি, তারপরে নানান ধরনের মানে সজীব ওয়াজেদ জয় বললো যে তারা আবার ফিরে আসবে বলার কয়েক ঘন্টার মধ্যেই ডাকাতরা ফিরে আসলো। তো আওয়ামী লীগ কি এখন ডাকাত রূপে ফিরে আসলো কিনা? শোনেন, বাংলাদেশ প্রথমে আমাকে ডাকার জন্য আপনাকে ধন্যবাদ। তাছাড়া যে এই প্রোগ্রাম যারা দেখছে বা দেখবে ভবিষ্যতে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলি বাংলাদেশে কোনো কিছুই অসম্ভব না। আমাদের টেন্ডেন্সি আছে কেউ কিছু বললে কেন বললো, একটা ষড়যন্ত্র আমরা খুঁজি, ষড়যন্ত্র হয় বলেই আমরা খুঁজি। আর বিশেষ করে আওয়ামী লীগ এই ব্যাপারে অত্যন্ত অগ্রসর, যে ষড়যন্ত্র করে বিভিন্ন নাশকতামূলক কাজ কারবার করতে। একটা ছোট ঘটনা উল্লেখ করে দেই আপনাকে, যে 2008-এ যখন তত্ত্বাবধায়ক সরকার আসে তখন ওই বাস পোড়ানোর ঘটনা বোধহয় তার আগে হয়েছিল। 11 জন লোক মারা গেছিল, বাসে আগুন ধরায় দেওয়া হয়েছিল। সেটা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের লোক থেকেই সেইখানে বসে এই কাজটা করে ইনোসেন্ট 11টা লোককে হত্যা করা হয়েছিল, একটা এনার্কি বা নাশকতার সন্ত্রাসী পরিবেশ ক্রিয়েট করার জন্য। যে আপনি যে এটা বলছেন যে এটা অমূলক না, তার আরো একটা কারণ বলি। তাদের তো একটা অর্গানাইজ সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ আছে এবং কর্মীরা আছে যাদের কোনো বাদ বিচার বিবেচনা নাই। আওয়ামী লীগের লোকজন নেতারা বললি তাতে তারা ঝাঁপাই করে। আপনিও জানেন, আমিও জানি, এটা নাই। সব দলে কিছু কিছু আছে, শুধু আওয়ামী লীগের যোগ দিলে হবে না। আমাদের রাজনীতিতে যেহেতু অসুস্থ, পচা, দুর্গন্ধযুক্ত, এইখানে বহু কীট পতঙ্গ আছে এইরকম যে দুর্গন্ধযুক্ত রাজনীতির ফসল। আমি বলছি সব দলেই, শুধু আওয়ামী লীগকে যোগ দিলে হবে। তবে আওয়ামী লীগে মনে হয় বেশি, এ ব্যাপারে তারা অনেক অগ্রসর, ওদের দেখা দেখি অনেকে হয়েছে। সো এটা যে অসম্ভব। আর একটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের লোকের হাতে প্রচুর টাকা। এই 16 বছর ধরে যে লুটপাট, ব্যাংক ডাকাতি, বিভিন্ন ভাবে ডাকাতি, কন্ট্রাক্টরি, সরকারি তাদের হাতে প্রচুর টাকা, কন্ট্রাক্ট, সরকারি কন্ট্রাক্ট। আপনি মনে করেন যে অনেক টাকা। ইভেন আজকে এক জায়গাতে শুনলাম যে এই যারা এই ক্ষমতার পাশাপাশি ছিল তাদের কাছে যত টাকা আছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চেয়ে বেশি আছে। জিনিসটা অমূলক না, মনে হয় কিছু না হলেও কাছাকাছি আছে। তো তারা এক এক গ্রুপে ফাইন্যান্স করে এখন ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে। যেহেতু জয় বলেছে তারা আবার ফেরত আসবে, আওয়ামী লীগ মারা যায়নি, আওয়ামী লীগ আছে, তো তারা আবার বিভিন্ন ভাবে ফেরত আসতে পারবে। এই গণজোয়ারে গণ অভ্যুত্থান বলেন, গণ বিপ্লব বলেন, এই বিপ্লবে তারা সয়লাভ হয়ে গেছিল, এরা আবার ফেরত আসবে কোনো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তারা ফেরত আসবে না। বিভিন্ন ধরনের নাশকতা ক্রিয়েট করে যারা ক্ষমতায় আছে তাদের আনপপুলার করে তারপরে আস্তে আস্তে তারা আবার এই ক্ষমতায় আসার চেষ্টা করবে। তো এই যে এক জায়গায় শুনলাম, দেখলাম, বুঝলাম যে 15-20 জন ধরে না 50 জন বাড়ি বাড়ি যাচ্ছে, ডাকাতি ফাকাতি এটা ওটা নিচ্ছে। তো ডাকাতরা 2, 4, 5, 10 জনের বেশি এইভাবে করে না। এই যে সংঘবদ্ধ গ্রুপ যাচ্ছে, এই সংঘবদ্ধ এত লোক, একটা ক্রিমিনাল গ্রুপ এত 50 লোকটারে সংঘবদ্ধ করে ক্রিমিনাল কাজ করতে যাওয়াটা একটু অবাস্তবিক। ক্রাইমের নিয়মও না, ক্রাইম হয় না। যেহেতু 50-60 জন এক এক জায়গায় যাচ্ছে, এক এক এলাকায় এইভাবে করছে লাঠিসোঁটা অস্ত্র নিয়ে, এটা নিশ্চয়ই আমার মনে হয় এই কোন ধরনের মদদের কোনো কিছু হচ্ছে, এর সাথে কোনো অর্গানাইজড গ্রুপ, রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট অর্গানাইজড গ্রুপ হতে পারে। এটা তো আমাদের কাছে নাই। সব
পারিপার্শ্বিক অবস্থা দেখে এইটা সহজেই অনুমেয় এবং সহজে বোঝা যায়। এখন কে বলবেন যে এটা কোন দল, সেটা তো স্পষ্ট না। তবে জাতির বা মানুষের চোখ রাখা উচিত এইদিকে, এদের দিকে। আর যেহেতু কেবল একটা সরকার আসছে এত বড় একটা আন্দোলনের পরে, সমস্ত দেশ তছনছ হয়ে যাওয়ার পরে, সুতরাং এই সরকারের আমাদের সব আপামর জনসাধারণ এদের সাহায্য সহযোগিতার হাত বাড়াই দেওয়া উচিত। তার কারণ এই সরকার তো জাতির দেশের কল্যাণেই আসছে। হাজার হাজার লোকের রক্তের বা অত্যাচারের ফসলে, অত্যাচার সহ্য করার ফসল এই সরকার। এই তো হতে পারে এই জন্য পুলিশ ফোর্সকে অতি শীঘ্র অর্গানাইজ করা এবং তাদের মাঠে অ্যাকশনে দেয়া, তো সেইটা আরো ব্যাপার। কিন্তু এই পুলিশ ফোর্সকে আমাদের রিসাফল করতে হবে এবং পুনর্গঠন করতে হবে, একটা আইনের ছকে তাদের চলতে হবে। তাহলেই হয়তো ভবিষ্যতে এই পুলিশের মাধ্যমে, যে পুলিশ থানা বিভিন্ন জায়গায় পুলিশ একটা টর্চারের এজেন্ট ছিল, টর্চারের প্রতিনিধি ছিল, বা অন্যায়ের প্রতীক ছিল পুলিশ। অনেক ক্ষেত্রে তারা এই ধরনের কাজ কাম করেছে এবং আইনের প্রশাসনের শিথিলতার কারণে তারা অনেক গাফিলতি করেছে। এই অবস্থা থেকে জাতিকে, দেশকে মুক্তি দেওয়াই জরুরি কাজ। আমি আশা করি এই সরকার সেটা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। না, সেই ক্ষেত্রে ভাই ধরেন এই যে কিছু অফিসার এখনো কয়েকজন নাম শুনছে, যেমন হাবিব, তারপরে আরো কয়েকজন অফিসার আছে যারা কিনা সরাসরি এই ঢাকা শহরের থেকে তারপরে অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, একজন পলিটিক্যাল পার্সোনালের মতো তারা বক্তব্য দিয়েছে, মনে হচ্ছে যে আওয়ামী লীগের পুলিশ লীগের শাখা থেকে বক্তব্য আসছে। তো এই ধরনের লোকগুলো আছে। তারপরে মনিরুল কোথায় আছে সেটা আমরা জানি না। আমার মনে হয় পুলিশের ইমেজ রক্ষার্থে তাদের নাম ধরে যে এই ব্যক্তিরা পুলিশের ভেতরে সরকারের পক্ষে কাজ করেছে, এদের হুকুমের কারণে আমরা বাধ্য হয়েছি, এই জিনিসগুলো আমার মনে হয় সব তালিকা করে জনগণের সামনে তুলে ধরা উচিত। এবং তাদের, যদি তারা দেশে থাকে, সাঁড়াশি অভিযান চালিয়ে, আমার মনে হয় দেশে অনেক মানুষই আছে, কারণ শেখ হাসিনা চলে যাওয়ার আগে কিন্তু তার ঠিক আগ মুহূর্তে সে পুলিশকে হুকুম দিয়েছিল যে গুলি চালাও, যত মানুষ প্রয়োজন হয় হত্যা করো। তো সেটা শেখ হাসিনা যখন করতে পারেনি, শেখ হাসিনা যখন পালিয়ে যায়, তার আগে কিন্তু তারা সেই সুযোগটা পায় না অন্যরা, যে হাসিনা যে এইভাবে যে পালিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে অনেকেই বাংলাদেশি আছে, তাদের ধরার জন্য আমার মনে হয় অভিযানগুলো আরো বেশি জোরদার করা উচিত এবং পুলিশের এই কাজগুলো করার সুযোগ দেওয়া উচিত জনগণের সামনে এসে তারা যেন বক্তব্য রাখতে পারেন। আমাদের থানাগুলোতে যদি এইভাবে একের পর এক আক্রমণ হতে থাকে, তাহলে তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও একটা খারাপের দিকে যেতে পারে। তো সেলিম ভাই, আমি মানে যে কোশ্চেনটা আপনাকে পরে করতে চাই সেটা হচ্ছে যে, ধরেন পুলিশ আজকে যে অবস্থায়, পুলিশ যতই এখন নিরাপত্তা চাক, তারা বলতে চাক যে তারা ভালো, যেটাই বলুক, আমি একজন মানুষ হিসেবে মনে করি যে আমার পাশে 10 জন, বিভিন্ন ঘটনাগুলোতে দেখা গেছে একটা পুলিশের যদি 100 জন মানুষ থাকে, সেখানে 10 জন 20 জন খুব বেশি আক্রমণাত্মক থাকে, অন্যরা দেখা যায় যে মানে তারা নিশ্চুপ হয়ে আছে, একটু মানে চুপচাপ আছে, তারা অত আক্রমণাত্মক না। কিন্তু আমি একজন মানুষ হিসাবে, আমার সামনে 10 জন আমার সংস্থার বাহিনীর লোক, তারা মানুষকে এইভাবে গুলি করে মারছে, এটা কি তাদের কাছে আসলে খারাপ লাগার বিষয় না? সো তারা যতই বলুক যে আমাদের দোষ নাই, দোষটা আসলে পুলিশের আছে। তো তারা হয়তো বলতে পারে এটা যে তাদের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কারণে তারা এটা করতে বাধ্য হয়েছে, এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও আবার ওই পলিটিক্যাল দলগুলো দিয়ে যারা সরকারে থাকে তাদের দ্বারা প্রভাবিত হয়ে তারপর মানুষের উপর নির্যাতন করে, পলিটিসাইজড হয়ে তারপরে তারা কার্যক্রম পরিচালনা করে। তো এই জায়গা থেকে বের হওয়ার কি কোনো সুযোগ আছে কিনা? মানে পুলিশ যখন যে সরকার আসবে তখন সেই সরকারের লাঠিয়াল বাহিনীর মতো কাজ করবে, এখান থেকে বাঁচার উপায় কি? অফকোর্স এখান থেকে বেরোয় আসতেই হবে, তাই ছাড়া অন্য কোনো উপায়ও নাই। যেমন ধরেন, এর ভিতরে হলো পুলিশের অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করা। পুলিশের তো একটা গাইডেন্স আছে, পুলিশ গাইডেন্স আছে, পুলিশের আইন আছে যে কিভাবে তারা অপারেট করবে। যখনই এর ব্যতয় হবে তখনই তাদের উপযুক্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পানিশমেন্ট বা ক্রাইম হয়ে গেলে তাদের বিচারের সম্মুখীন করতে হবে। তো সেই জন্য যে একটা পুলিশ কোড আছে, এবং পুলিশ আর এখানে আরেকটা বড় রিফর্ম দরকার। যেমন পুলিশ সরাসরি সরকারের আন্ডারে, সব পুলিশই সরকারের আন্ডারে, কিন্তু পুলিশকে অটোনমি দিতে হবে, যে পুলিশের কাজে ইনভেস্টিগেশনে হস্তক্ষেপ করতে পারবে না, এবং পুলিশের কাজটি ক্রাইম ইনভেস্টিগেশন, ক্রাইম দমন করা, এই ক্ষেত্রে অমুকরে ধরে না তমকরে ধরে না, এইটা করতে পারবে না। এই জন্য পুলিশের ডিসিশনে দিয়ে দিতে হবে পুলিশকে একটা অটোনমিক, যে পুলিশ যে ওই পলিটিশিয়ানদের, স্বরাষ্ট্রমন্ত্রীর আইনগত অর্ডার ছাড়া এই ধরনের রাজনৈতিক হয়রানি বা কোনো এইগুলা তারা করতে পারবে না, করলে তারা এইটা মানতে বাধ্য না। আর পুলিশ যারা অতি উৎসাহী হয়ে যে ক্রাইম করে করে তাদের বিচারে মুখোমুখি করতে হবে। এই জন্যই অনেক দেশে আছে যে একটা ইন্টারনাল ইন্টেলিজেন্স আছে পুলিশের, কারা কি করছে ওই ইউনিটটা সেপারেট পুলিশের ভিতরে, ওই মেইন ইউনিট থেকে তারা ওইগুলো করে রিপোর্ট দেয় একটা অথরিটির কাছে, সেই অথরিটি সেইগুলো বিচার করে। অফকোর্স অনেক ভালো পুলিশও আছে, অনেক খারাপ পুলিশও আছে।
আপনার কথা রাইট। যেমন ধরেন এইসব অফিসাররা সরকারের কাছে অতি উৎসাহ, অতি আনুগত্য, প্রিয় ভাজন হওয়ার জন্য যে যে এই সরকারের প্রশাসন দুঃশাসনে সহায়তা করে, বিরোধীরা নির্যাতন করে, এর অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এর জন্য মেকানিজম ক্রিয়েট করতে হবে। যেমন ধরেন পুলিশে বাধ্যতামূলক করে দিতে হবে যে তুমি যদি কাউকে গুলি করো বা কোনো একটা অন্যায় কাজ করো যেটা পুলিশ বিধিতে বা নিয়ম বিধি বহির্ভূত কারোর অর্ডারে, তখন তোমার এর এন্ট্রি করতে হবে আমি এই কাজটা অমুকের অর্ডারে এই সময় আমার এই অর্ডার দিছে এইটা করেছি। সেইটা না করলে সেই দায়িত্বটা তার নিজের পার্সোনাল ঘাড়ে বর্তাবে, দেখবেন কমে যাবে। কেউ যদি বলে যে আমি অমুকের আমার নির্দেশ দিছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দিছে, এই সমস্ত দেশ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হইতো, করতে হইতো। তারপরে এর এনফোর্সমেন্টের মেকানিজম থাকতে হবে। যেমন ধরেন এইগুলা প্রিভেন্ট করার জন্য সিটিজেনরা রিট পিটিশন করতে পারে, করে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাকাউন্টেবল করতে পারে, বা ভুক্তভোগী ফ্যামিলি বা ভুক্তভোগী লোক ও সরকারের কাছে কম্পেনসেশন দাবি করতে পারে রিট পিটিশনের মাধ্যমে তাদের পানিশমেন্টের জন্য। আর্থিক ক্ষতিপূরণ প্লাস পেনাল ক্ষতিপূরণ, পেনাল হলো পানিশমেন্ট, ক্রিমিনাল বিহেভিয়ারের জন্য সেটা। এই ধরনের ব্যবস্থা সুস্পষ্ট করতে হবে পুলিশ ইসে। আর পুলিশরা অটোনমাস করে দিতে, ক্রাইম নিয়ন্ত্রণের দায়িত্ব তোমার। এই রাজনীতিবিদরা গাইডেন্স এই জায়গায় ক্রাইম দমন করানো এইটা না, এটা পুলিশের দায়িত্ব। পুলিশ ইজ এ প্রফেশনাল ফোর্স, পেশাগত ফোর্স। তারা কিভাবে ক্রাইম নিবারণ করতে হয়, প্রিভেনশন করতে হয়, ঠেকাইতে হয়, এবং কিভাবে অপরাধ সংগঠিত হলে নিরপেক্ষভাবে কিভাবে তদন্ত করে আদালতের সামনে বা বিচারের সম্মুখীন করতে হয়, এটা পুলিশের বেসিক কাজ। এই বেসিক কাজে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। আর এইখানে গাফিলতি হলে, মিথ্যা রিপোর্ট তৈরি করলে, এই পুলিশের চাকরি শুধু চাকরি না, এইটা জানেন কোন ফলস ডকুমেন্ট ক্রিয়েট করে সেটা মানে সৃষ্টি করে আদালত জমা দিলে এটা একটা অপরাধ। ফাইলিং ফলস ইনস্ট্রুমেন্ট উইথ দ্য কোর্ট। এখানে আমাদের দেশের আইনে যদি কোনো এত পরিষ্কার না থাকে, এগুলো পরিষ্কার করতে হবে বা নতুন প্রভিশন দিতে হবে। তাহলে দেখবেন যে পুলিশ একটা ডিসিপ্লিনারের ভিতরে আসছে। আর এই ডিসিপ্লিনটা 2, 4, 5 বছর 10 বছর প্র্যাকটিস করলে এটা নিয়মে পরিণত হবে। আর যদি কিছু লোক এর জন্য লায়াবল হয় পুলিশ, তাহলে আর করবে না। আপনি যেমন দেখবেন অনেক জায়গায় পুলিশ অফিসার, এই যে আমি ইউটিউবে শুনলাম, তারা তাদের অফিসারদের যাচ্ছে তাই বলে গালিগালাজ করছে, চমক চোর, অমুক ঘুষখোর, আমাদের ইউজ করেছে, এখন আমাদের নিরাপত্তা নাই, আমরা কাজ করতে পারছি না, আমাদের ছেলে মেয়ে আছে, আমরা গরিব মানুষ। ব্যাপারটা তো অত্যন্ত পীড়াদায়ক। তার কারণ পুলিশরা তো বাংলাদেশের সিটিজেন, তারা কিন্তু পুলিশের নিয়োগ হয় 24/7, 24 আওয়ার্স এর জন্য বাংলাদেশের আইন অনুযায়ী। ওরা যখনই কল দেবেন তখনই একটা ঘটনা হবে, রাত 2টে হোক 3টে হোক, ওর কিন্তু যাইতে হবে। ওর গোমের টোমের না যে 8 ঘন্টা না, না, এইভাবে পুলিশ নিয়োগ হয় না। দে আর অ্যাপয়েন্টেড ফর 24 আওয়ার্স। তো তাকে যদি আপনি 24 আওয়ার্স খাটাবেন, তাদের পর্যাপ্ত বেতন দিবেন না, তার ফ্যামিলি করার জন্য, সে তো নেচারালি দুর্নীতিতে যাবে। সে তো মানুষকে অত্যাচার করে পয়সা নেবে। আমি সমর্থন করি এদের বেতনও বাড়াই দেওয়া উচিত, এদের সুযোগ সুবিধা বাড়াই দেওয়া উচিত, এদের রেশন টেশন হয়তো দেয়। তো সেক্ষেত্রে আর এখন পুলিশকে তো নিরাপত্তা দিতেই হবে। তার কারণ পুলিশ ছাড়া তো আপনি আইন শৃঙ্খলা কোন রকমে করতে পারবেন না, কোনো দেশে চলবে না পুলিশ ছাড়া। ছাত্রদের দিয়ে আপনি কয়দিন এটা করবেন? আর এটা তাদের পুলিশের কাছে, পুলিশের পোশাকের একটা গাম্ভীর্য আছে এবং পুলিশের কাছে অস্ত্র থাকে, তারা মানুষ কন্ট্রোল করে সবসময়, মানুষ ওইটাকে ভয় পায়, ইজ্জত দেয়। এই পুলিশ ছাড়া তো কোনো দেশ চলতে পারে না। তো ইমিডিয়েটলি পুলিশ ফোর্সকে আহ্বান করা উচিত, তোমরা জয়েন করো, তোমাদের দাবি দাবা আছে, তাদের অনেক লেজিটিমেট দাবি আছে, সেগুলো তো অগ্রাহ্য করলে বা সেইগুলো অ্যাড্রেস না করলে পুলিশ প্রশাসন হবে না। তবে পুলিশের অটোনমি দেওয়া উচিত। পুলিশও এটা বহু বছর ধরে চেষ্টা করতেছে। এই গত তত্ত্বাবধায়ক সরকারের সময় চাওয়া হয়েছিল, এটা নিয়ে কনসিডারেশন বিবেচনা করা হচ্ছিল, কিন্তু আলটিমেটলি রাজনীতিবিদ বা আমলাদের হস্তক্ষেপে এটা দেয়া হয় নাই। এই মানসিকতা থেকে বেরোয় আসতে হবে। আমাদের দেশের রাজনীতিবিদ বলেন, আমলা বলেন, বড় বড় অফিসাররা, এরা শুধু কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল, ওইটা পাওয়ার মনে করে, ওইটাই হয়তো এরা মর্যাদা মনে করে না। এই মানসিকতা থেকে বেরোয় আসতে হবে। বেরোয় এসে পুলিশকে পুলিশ ফোর্সের মতো দাঁড় করাই দিতে হবে। আর পুলিশের অ্যাকাউন্টেবিলিটি থাকবে। এই যে বললেন যে ওকে 100 পুলিশ থাকলে 10, 15, 20 জন খুব খারাপ থাকে, আপনার এই সেন্টিমেন্টটা দেখতে হবে যে কোন পুলিশ, এবং পুলিশের জন্য থেরাপির ব্যবস্থা করতে হবে, এই সমস্ত সিনড্রোম যাতে কমে যায়, বিহেভ নর্মালি। আর যদি কাউরে সেটা না করেন তাহলে তার অপসারণ করা উচিত। তার কারণ ওই 2-4 জনের চাকরির জন্য মানুষের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হবে, সেটা কোনো রকম কাম্য না। এই সমস্ত দেশে আছে, যেমন পুলিশ ব্রুটালিটিতে পুলিশ লায়াবল। কিন্তু আমাদের এর বলেন এই জনগণের টর্ট ক্লেম বা ড্যামেজ সুট, এই ক্ষতিপূরণের মামলা, এটা কোনো কারণে যদি পুলিশ নেগলিজেন্স করে বা ব্রুটালিটি দেখায়, অতিরিক্ত ফোর্স ইউজ করে, আপনার যদি ক্ষতি হয়, আপনি সরকারের কাছে
পুলিশের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ পাইতে পারেন। আমাদের দেশে আইন এখনো এই পর্যায়ে যায় নাই, এত স্ট্রং না। আর মানুষ তো আদালতে যে বিচার পায় না, বিচার ব্যবস্থা এত বিলম্বিত হয় যে বিচারই ডিনাইড হয়ে যায় বিলম্বের কারণে। বিচারই জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। বিচারই বাংলাকে বলবো বিচারই হয় না সেখানে। এই বিচারের প্রক্রিয়াই অবিচারে পরিণত হয়, সেটাই বলি এইভাবে। তো এক্ষেত্রে নজর দেওয়া উচিত। রিফর্ম বাংলাদেশের বহু জায়গায় আছে যেখানে বহু রিফর্ম দরকার, এবং এই সরকারের সুযোগ দিতে হবে। আমার মনে হয় তাদের কোনো অন্য মোটিভেশন নাই, তারা আসছে সার্ভ করতে পাবলিককে, আইনগত কাঠামো দাঁড় করাইতে, বিভিন্ন দাঁড় করাইতে। সব বর্তমানে যেসব পলিটিক্যাল পার্টি আছে যারা অত্যাচারের সুযোগ হয়েছে, অত্যাচারিত হয়েছে গত সরকারের আন্ডারে, আমি বলবো বিএনপির কথা ধরেন। বিএনপি যত অত্যাচারিত হয়েছে গত সরকারের আন্ডারে, আর রাজনৈতিক ভাবে আর কেউ এত অত্যাচারিত হয় নাই, বা কোনো দল। এই সরকার চলে যাওয়ার পরে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি দল হিসেবে বিএনপি, আমি সেটা বলি। যেমন জিয়া পরিবার, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন সম্মানীয় মানুষ, বয়স্ক মানুষ, ওনাকে এত বছর ধরে জেলে পুরে রাখা হয়েছে, ওনার চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। অ্যাটলিস্ট তিনি এখন মুক্ত, কথা বলতে পারছেন, পারছেন। দ্বিতীয়ত হচ্ছে তারেক রহমান, সে লন্ডনে বসে আছে, সে এখন স্বপ্ন দেখতেছে দেশে এসে তার মার সঙ্গে একত্রীভূত হওয়ার। অত্যন্ত পজিটিভ একটা জিনিস তার ফ্যামিলির জন্য। তারা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। বিএনপি যদি এই সরকারের ডিস্টার্ব করে, নির্বাচন বলে অতি ব্যস্ত হয়ে যায় ক্ষমতায় আসার জন্য, এই যে রিফর্ম গুলো না হয়ে, আমার মনে হয় সেটা একটা বড় ভুল করবে, এবং এটা জাতির জন্য একটা বড় ক্ষতি হবে। জাতি যতদূর এই সরকারের আমলে এগোবে, কোন রাজনৈতিক দলের আঙ্গারে এত দূর এগোবে বলে আমার মনে হয় না। বা যে রিফর্ম গুলো এরা করতে পারবে, ওরা সেটা করতে পারবে না। তাদের রাজনৈতিক কমান্ড থাকতে পারে, কিন্তু তাদের এই প্রজ্ঞার অভাব থাকতে পারে যে আইনটা রিফর্ম করে ওই দিকে নেওয়া। আর সেখানে হয় কি, যে আমার এই অবদান এতদিন ধরে, আমার এই পোস্টটা দিতে হবে, আমার ওইটা দিতে হবে, আমার যোগ্যতা থাকুক বা না থাকুক সেটা কোনো ব্যাপার না। সেক্ষেত্রে সমস্ত প্রোগ্রেস, আমি ইকোনমিক প্রোগ্রেসের কথা বলছি না, এই আইনগত ফ্রেম কাঠামো যে হবে, ইনস্টিটিউশন গড়ার দিয়ে, এটা অত্যন্ত ভাবে ব্যাহত হবে। তো বিএনপির এইটা করা উচিত। যেমন গতদিন তারা একটা মিটিং করেছেন, আমার মনে হয় যেখানে কোনো পুলিশ নাই, ট্রাফিক নাই, সেখানে ঢাকা শহরের মতো জনাকীর্ণ শহরে সেই দিন এত বড় একটা মিটিং ডেকে শহরের চলাচল ব্যবস্থাকে, যাতায়াত ব্যবস্থাকে ডিস্টার্ব করা, আমার মনে হয় না এটা ঠিক হয়েছে। এবং কি এত বছর আপনারা ক্ষমতার বাইরে ছিলেন, একটা সরকার ইন ট্রানজিশন, গভর্নমেন্ট অন টাইরানি থেকে এখন নর্মালাইজ হচ্ছে, এই সময় মিটিং ডেকে শক্তি প্রদর্শন করার তেমন কোনো দরকার ছিল বলে আমরা সবাই জানি যে বিএনপি অত্যাচারিত, বিএনপির জনসমর্থন আছে সারা দেশে আপামর জনসাধারণের কাছে। সেক্ষেত্রে আপনাদের এইটা করার কতদূর আমার যেটা মনে হয় হচ্ছে যে বেগম খালেদা জিয়া তো দীর্ঘদিন জনগণের সামনে আসতে পারে না। ওনার একটা বক্তব্য বোধহয় দেখলাম, আমি জানি না যে ওইটা কি ওই স্ক্রিনে চালানো হয়েছিল কিনা জনসভার ওইখানে। তারেক রহমান নিজেও তো অনেকদিন নেতা কর্মীদের সাথে হয় না, সেই কারণে হয়তো এটা করেছিল। যায় নাই, উনি অসুস্থ, উনি তো মিটিং এ যায় নাই। উনার বরং কয়েকদিন সুস্থ হয়ে তারপরে মিটিং এ যাক, সারা বাংলাদেশ ওনার এখন, উনি যাইতে পারে। বক্তব্য বোধহয় দেখলাম, এটা আমি জানি না যে ওটা কি চালানো হয়েছিল কিনা। ওই যে ভিডিও, আমার মনে হয় ওইটা চালানো, ওই যে উনি বক্তব্য দিছে মুক্ত হয়ে, কিন্তু তো ওটা মিটিং এ দেয় নাই। আচ্ছা। আজকালে যে মিডিয়া আছে, তাতে যানজট সৃষ্টি করে জনগণের কাছে পৌঁছানোর কোনো দরকার নাই, ঘরে বসে পৌঁছে দেওয়া যায়। কারণ বক্তব্য করে রেকর্ড করে দিলে দুনিয়া, এই যে আমরা এখন কথা বলতেছি, সারা বাংলাদেশের তো অনেক সময় ফোন আসে যে আপনার কথা বলতেছেন। তো আজকে আপনি জনগণের শুভেচ্ছা জানাবেন, আপনি দেখবেন যে আপনি আছেন, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে দেশে, দেশে আছে, তারা নিশ্চয়ই আপনার কথা শোনার জন্য, আপনার দেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে। সেটা অলরাইট, সেটা আজকাল তো এইভাবে করা যায়। কিন্তু ওই পল্টনে মিটিং করে আপনি না যে অন্য নেতা কর্মীদের দিয়ে যানজট সৃষ্টি করা, যেখানে একটা ভোলা ট্রাইল সরকার পড়ে আছে, সরকারই নাই বলতে গেলে, এনার করা আছে, সেখানে তো এইটা করার কি দরকার ছিল বলে আশা করি যে অবশ্যই তারা পালন করবে। আমার পরের কোশ্চেনটা হচ্ছে যে আপনি বাবুল আক্তারকে নিয়ে আমার একটা অনুসন্ধানী একটা প্রোগ্রাম ছিল, আপনি দেখেছেন কিনা আমি জানি না। আমি দেখেছি, এটা একটা বড় ব্যাপার।
আচ্ছা, বাবুল আক্তারের সেই বিষয়টাতে ওইখানে যে শুধু একজন সাংবাদিক হিসেবেই না, আমার ওইখানে একজন আইনজীবীও আমাকে এই স্ক্রিপ্ট লিখতে সহায়তা করেছিল। আমি পুলিশের সাথে এটা, পুলিশের অনেক লোকজনও ছিল সেখানে, আমাকে সহায়তা করেছে, যে কারণে মানে আজকে এই যে আমি অনেক পুলিশের ব্যাপারে খুব নরম হয়ে কথা বলছি। আমি কি বলবো যে এই খুব খারাপ পরিস্থিতিতে, এবং জানেন যে পুলিশে এক ব্যক্তি আছে, তার নাম হচ্ছে দাউদ, তিনি পুলিশের ইন্সপেক্টর, এই ডিবির সাইবার ইউনিটে সে কাজ করতো, অথচ এই ব্যক্তি আমাকে সবচেয়ে বেশি তথ্য দিত। তো এখন এইভাবে তো আমি তো তাদেরকে দেখেছি, বাবুল আক্তারের বিষয় নিয়ে পুলিশের ভেতরের এদের কি আকুতি যে ভাই ওনাকে স্যারকে বাঁচান, আর তারপরে ফাঁসানো হয়েছে। পুলিশের ভেতরে অনেক ভালো মানুষ আছে, যার মধ্যে এই বাবুল আক্তারও একজন। তো এই যে বাবুল আক্তারকে এইভাবে একটা মিথ্যা মামলায়, একটা ষড়যন্ত্রের মধ্যে, বনোজ কুমার মজুমদারের ষড়যন্ত্রের ফাঁদে সে আজকে প্রায় 10 বছর ধরে জেল খাটছে, 8 বছর। তো এই যে জেল খাটছেন, মানে ওনার কি আসলে বের হওয়ার জন্য আপনি একজন আইনজীবী হিসেবে কি মনে করেন? ওনার মনে হয় একটা আবেদন বোধহয় করা হয়েছিল, সেই আবেদনটাও খারিজ করে দিয়েছে। এই ক্ষেত্রে কি করা যায় ওনার বের করার জন্য? আমি আপনার বলি, আমি দেখছি এবং আমি ভেরি সিম্প্যাথেটিক এই ভদ্রলোকের জন্য, যার স্ত্রী হত্যা হয়েছে, সে জেলে আছে। আপনি যে প্রোগ্রামটা দেখছেন তাতে যে ধারাবাহিকতা আমি দেখছি, ডেফিনেটলি এই যে মনে হচ্ছে সেট আপ। এবং এইটা যদি সেট আপ হয়, যে অফিসার এতগুলো মেডেল পাইছে, এত বড় বড় অভিযান করেছে, কোনো জায়গায় কম্প্রোমাইজ করে না, ওই যে সোনার চোরাখালে যেন 2 কোটি টাকা ঘুষ দিয়ে কথা বলা হয়েছে, সে ফেরে নাই, তার মানে তো তার তো বোঝাই যায় তার সততা আছে এবং সে অত্যন্ত নিষ্ঠ, একনিষ্ঠ অফিসার, তার কর্ম ডিউটিতে অত্যন্ত নিষ্ঠা আছে এবং পেশাদারিত্ব আছে। তো এইখানে তো একজন পুলিশ অফিসার, এসপি, তার ছেলে মেয়ে আছে এখানে। আমি তো বুঝি না আদালত কেন আদালত তার বেল দেবে না, এইটা কেমন কথা? এখানে শোনেন, 2টা কারণে বাংলাদেশের আইনে বেল দেওয়া যায়। আমি বাংলাদেশেও লয়ার ছিলাম, বাংলাদেশে আমার বেসিক ল ডিগ্রিটা করা। যদি সে পালায় না যায়, সে যদি উইটনেস, অর্থাৎ সাক্ষ্যদের প্রভাবিত না করে, হি ক্যান বি সেট অন ফ্রি পেন্ডিং দ্য ট্রায়াল। সেখানে 10 বছর ধরে আটকায় রাখছে। এই যে বাংলাদেশের আদালতের, আমি জাজদের সম্পর্কে 2টি কথা বলতে চাই এখানে আপনার এই কথার প্রেক্ষিতে। জাজ মানে হলো একটা নিরপেক্ষ ট্রাইব্যুনাল যেখানে বিচারে যায়। আমি ক্ষমতাসীনদের আকার ইঙ্গিত অথবা তাদের ইচ্ছার তল্পিবাহক তো হতে পারি না। এগুলো তো জাজ না, এগুলো ক্যাঙ্গারু বলে। তো আর এইদিকে বলা হয় ক্যাঙ্গারু কোর্ট। এটা তো কোনো ইয়ে না, এটা তো জাস্টিস নামের কলঙ্ক। তারা হলো দুনিয়ায় আল্লাহর প্রতিনিধি। সেই প্রতিনিধি যদি মানুষের প্রতিনিধি হয়ে সার্ভ করে তার পারপাস, এটা কেমন কথা? হি ইজ এন্টাইটেল টু বেল, অ্যাট লিস্ট ট্রায়ালে যা হোক না কেন, হি হ্যাজ দ্য রাইট টু ফেস দ্য উইটনেসেস। এবং তার রাইট আছে টু প্রেজেন্ট উইটনেসেস, তার রাইট আছে তার নিজের পক্ষে সাক্ষ্য প্রমাণাদি হাজির করা তার ডিফেন্সে, যদি তারা গিল্ট প্রমাণ করতে পারে। এখানে ডেফিনেটলি একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। এইখানে এই কেসে ঝামেলা আছে। আপনি দেখবেন যে এখন তো সরকার পতন হয়েছে, এই কেসের মোড় অন্যদিকে যাবে। আদালতের বিহেভিয়ারটা ওইটা দেখবেন। বড় আনফরচুনেটলি আদালতের বিহেভিয়ারটা এইটা আমরা দেখবো কেন? একজন ঊর্ধ্বতন পুলিশ অফিসারের গিরাজের ধরে নিচ্ছে যে আপনার ইনভেস্টিগেশন রিপোর্টে যথেষ্ট সত্যতা, এটা মনে হয়েছে। ভেরি ইম্প্রেসিভ, ভেরি ইম্প্রেসিভ, ভেরি থরো রিপোর্ট, ইনসিডেন্ট বাই ইনসিডেন্ট, ফোন কল, ঘটনা সবকিছু দিয়ে আপনি একটা সুন্দর ফ্যান্টাস্টিক কোহেরেন্ট রিপোর্ট করেছেন। তাতে মনে হয় না যে এই লোক গিলটি। তারপরেও এটা সাক্ষ্য শপথের পরে নির্ভর করবে, কিন্তু এর তো বেল হয়ে যাওয়া উচিত। আপনি চিন্তা করেন যে এই বাবুল আজকালের আটকানোর জন্য যদি একজন পুলিশ অফিসার বা কয়েকজন পুলিশ অফিসার ইনফ্লুয়েন্স করে এটা করে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন এই কয়টা লোকের কাছে টোটালি অসহায়। আর আদালতে বা কয়তো একজন পুলিশ অফিসার কি বলেন, একজন ডিস্ট্রিক্ট জাজের মর্যাদা, একজন সেক্রেটারির উপরে বাংলাদেশের অর্ডার অফ প্রেসিডেন্টস অনুযায়ী। সবচেয়ে বড় অফিসার একজন সেক্রেটারির উপরে, সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনী প্রধানের নিচে, সেনাবাহিনী প্রধানের উপরে দেওয়া হয়েছিল, পরে সুপ্রিম কোর্ট এটা চেঞ্জ করে দিয়েছিল। তো সেই সমস্ত ডিস্ট্রিক্ট জাজ যদি একজন পুলিশ ডিআইজি বা এডিশনাল আইজির কথা মতো চলে বা তাদের ইচ্ছা মতো করে, এর চেয়ে লজ্জাজনক আর কি থাকতে পারে? আমি তো দেখছি এর চেয়ে লজ্জাজনক আর কি থাকতে পারে। বাংলাদেশের আদালতের একটা অবস্থা আছে, কথায় কথায় কন্টেম্পট অফ কোর্ট। আরে সত্যি কথা, কন্টেম্পট অফ কোর্ট না। সেদিন কয় জাজ কয়েছে ট্রুথ ইজ নো ডিফেন্স। হোয়াট ইজ দ্য ডিফেন্স? তার মানে কি কত বড় অটোক্রেটিক কথা এই সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি বলেছে, দেখছেন? ট্রুথ ইজ নো ডিফেন্স, মানে সত্যি কথা আপনি বলতে পারবেন না ওনাদের বিরুদ্ধে। নো, কনস্টিটিউশনে ফ্রিডম অফ এক্সপ্রেশনে বলা আছে আপনি সত্যি কথা বলতেই পারবেন। এইটা লিমিটেড না। যে সমস্ত লোক এইটা জানে না বা
তারাই এই কথা বলে, বা এই ল্যাঙ্গুয়েজ বোঝে না, তারা এই কথাই বলে। তার কারণে ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ এ ভেরি এক্সপেন্সিভ, মানে খুবই বিস্তারিত ব্যাপক রাইট এটা, এবং এটা ফান্ডামেন্টাল রাইট, এটা মানুষের মৌলিক অধিকার, এইটাতে আপনি বঞ্চিত করতে পারবেন না। বাবুল আক্তারের জামিন হওয়া উচিত, এবং আমরা এটা দাবি করতেছি, আমাদের এটা দাবি করা উচিত না জনগণ চাইলে আদালতের পরে বলা, কিন্তু তার আইনগত অধিকারটা আমরা বলতেছি। আমি তো লয়ার হিসেবে বলতে পারি তার আইনগত অধিকারটা কি। সে তো পালাই যাচ্ছে না, সে তো, তার সাক্ষী হলো পুলিশ অফিসার, অন্যান্য লোকজন আছে, আর সে এমন কোন সিচুয়েশন নাই, তার তার সেই ইনফ্লুয়েন্স নাই, সে বর্তমানে সিটিং এসপি না, সে তো প্রাইভেট সিটিজেন, সে এই একটা ডিপার্টমেন্টের বাইরে যে এই সাক্ষীদের ইনফ্লুয়েন্স করতে পারবে না বা প্রভাবিত করতে পারবে না, তো তার জামিন দিতে তার অসুবিধা নাকি? আইনগত কোনো বাধা নাই, এবং এইটা বা জামিন হওয়া উচিত। বাবুল আক্তারের লয়ার যারা আছে তাদের এখন কোর্টে যে গর্জন করা উচিত, এই জাজদের সামনে জামিন দাও, সিচুয়েশন ভিন্ন, এইসব তল্পিবাহক বিচারক এরা জামিন দিতে বাধ্য, এরা আকার ইঙ্গিত চলেছে। আমি জানেন বাংলাদেশের জুডিশিয়াল মিসক্রিয়েন্ট ক্রিয়েট হয়েছে। জুডিশিয়াল মিসক্রিয়েন্ট মানে বিচার বিভাগীয় নাশকতাবাদী। এরা আইনকে যারা অন্যদিকে ডাইভার্ট করে, আইনের কক্ষপথ থেকে অন্যদিকে নিয়ে ধাবিত করে কারোর পরে ফেলে দেয়, এরা হলো জুডিশিয়াল মিসক্রিয়েন্ট। এই জুডিশিয়াল এই মামলাটা প্রথমে কিন্তু পিবিআই এর কাছে ছিল না। পিবিআই এর কাছে এই কোর্টের মাধ্যমে কোর্টকে কাজে লাগিয়ে বনজ এই মামলাটা তার হাতে নিয়ে নেয়। অতএব যেই বিচারককে দিয়ে, সেই বিচারক যদি এখনো থাকে, ওকে জুতা দিয়ে পেটায় তারপরে বলা দরকার যে তুই যা যা এই ভুলগুলি করছিস, মনোজের কাছ থেকে টাকা খায়, তুই সেটা এখন ঠিক কর, ওরে জামিন দে, এই বিচারের ব্যবস্থা তুই করবি। এটা আমার মনে হয় এগুলি করা উচিত। আর পুলিশের আমার ও যদি টাকা খেয়ে থাকে তাহলে তো তার চাকরি থাকা উচিত না, তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত। এটা ছোটখাটো ব্যাপার না। না, এটা তো এমন জায়গাটা যদি আপনি দেখেন যে তারা কিভাবে কত কৌশলে সেই মামলাটা করলো, পিবিআই লোকজন নিয়ে তাকে মামলা করায়, সেই মামলা তদন্ত গেল একজনের কাছে, রাতারাতি সেই মামলাটা আবার পিবিআই এর কাছে দিয়ে দিল। সো এটা তো আর এমনিতেই সম্ভব না। আমি একটা পরামর্শ দিই আপনারে, এই পরামর্শটা বাবুল আক্তারের শ্বশুরের ইজাহারের ভিত্তিতে তো এটা হয়েছে, তাই না? বাবুল আক্তারের শ্বশুর এখন একটা এফিডেভিট দিয়ে যে এজাহার এর কিভাবে হয়েছে ব্যাকগ্রাউন্ড, যেমন আপনারা বলেছে বলেছে, এই দিয়ে একটা পিটিশন দেওয়া উচিত বাবুল আক্তারের ইসের সঙ্গে, এবং সে কোর্টে যাওয়া উচিত, আমি এর জামিনের বিরোধিতা করি না, এইটা সত্যি না, আমার এই ইনফ্লুয়েন্স করে করা হয়েছে। এটা অনেক লম্বা আলোচনায় চলে যাবে, কারণ হচ্ছে যে বাবুল আক্তারের শ্বশুর কিন্তু আমার প্রোগ্রামে কিন্তু সে বক্তব্যগুলো সে পরিষ্কার করেছে যে তাকে এই মনোজ কুমারই তাকে সবকিছু করিয়েছে, মনোজ কুমারের কথাতেই সে সবকিছু করেছে। তারা পারিবারিক ভাবে প্রথমে বলেছে যে তার জামাই অনেক সৎ, তার মেয়ের সাথে কখনো তার সমস্যা ছিল না, এরপরে রাতারাতি পাল্টে যায়। কিন্তু এই মুহূর্তে সমস্যাটা যেটা, যে বাবুলের শ্বশুর হঠাৎ করে বেশ কয়েকটা বাড়ির মালিক হয়ে গিয়েছে। তো যেটা কিনা আমার সোর্স যেটা আমাকে বলেছে যে সম্ভবত মনোজ কুমার তাকে বিশাল অঙ্কের একটা টাকা দিয়েছে, যে টাকাটা নিয়েই এই আপনার বাবুল আক্তারের শ্বশুর এখন উল্টাপাল্টা মন্তব্য কিছু করেছে, বাট সে এখন চুপচাপ আছে। তো সেটা করা সম্ভব হবে কিনা আমি তার পরিবারের সাথে কথা বলবো, তার পরিবার হয়তো আমার এখানে এসে কথাও বলবে, তখন জানা যাবে বিষয়টা। আমরা আজকের আলোচনার খুব বেশি লম্বা না করি, যেটা বলতে চাই যে পুলিশের আমার মনে হয় ঠিক হওয়া উচিত, এবং এখনো এই যে কিছু অফিসারের নাম কিন্তু আসছে না, যেমন মনিরুল। এই মনিরুল হচ্ছে ডিবিতে থাকাকালীন সবচাইতে মানে হারুনের চাইতেও বেশি কিলিং এ আপনার অংশ নিয়েছে এই মনিরুল, ঠান্ডা মাথার একটা খুনি। তারপরে আরেকটা বাংলাদেশের সবচাইতে ঠান্ডা মাথার একজন খুনি আছে যার কথা আলোচনাতেই নাই, আমার মনে হয় বিএনপিও তাকে মনে হয় খুব বেশি শত্রু মনে করে না, কারণ সে সারাদিন আপনার মদ খেয়ে নারী নিয়ে আপনার পড়ে থাকে, মাঝে মধ্যে খুব গুছায় টুছায় নিয়ে আসে, তারপরে তার আসলে কোনো কাজ নাই, তাকে দিয়ে ওই ঠান্ডা হয়ে থাকতে পারে, এই জন্য হাসিনা তাকে বসিয়ে দিয়েছে, ভারতের কথায় সে চলে। সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। এই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সব কিলিং এর মূল হোতা, ভারতের সব আপনার কি বলবো যে পরিকল্পনা তার মাধ্যমে বাস্তবায়িত হতো, সে কিন্তু আলোচনা নেই। সো এদের ব্যাপারে কথা বলা উচিত। আর সবশেষ যাদের ব্যাপারে কথা বলতে চাই, পুলিশে এই গত 15 বছরে যারা ছাত্রলীগ করে, এই পরিচয় এমপির কাছ থেকে রিকমেন্ডেশন এনে তারপরে চাকরিতে ঢুকেছে, তাদের মধ্যে আমি বলবো না সবাইকে সরাতে, কারণ সবাইকেই কোনো না কোনো ভাবে ম্যানেজ করতে হয়েছে সেই কাগজটা, কিন্তু আসলেই তাদের ভেতরে তাদের পরিবার, তার ব্যাকগ্রাউন্ড কি আসলে ছাত্রলীগ আছে কিনা, সে কিনা এই সন্ত্রাসী সংগঠন করতো কিনা, এটার ব্যাপারে একটা তদন্ত হওয়া দরকার। যাদের এই তদন্তে সত্যতা মিলবে তাদের চাকরি থাকা উচিত না, কারণ এগুলো আবার ফের এই গত কয়েকদিন যেভাবে মানুষ উত্থাপন হয়েছে, তারা এইভাবে ছুটি পেলে আবারও মানুষ হতে পারে। যারা কিলিং এর সাথে জড়িত, যারা এই অতি তুচ্ছায় মানুষের গুলি করেছে, এদের তো বিচারে আনা উচিত এক্সেসিভ ফোর্স ইউজ করার জন্য, নতুবা তো পুলিশ বাহিনী 2 দিন পরে এরকম আরেক সরকার এলে এদের পরে টাইরান্ট হয়ে যাবে। এইটা কখনো এটা উচিত হবে সেটা সরকারের তদন্ত করে। আর যেহেতু এখন পুলিশ ফোর্স খুবই ক্ষতিগ্রস্ত, তারা সবই বলে দেবে, তোর কারণে আমি এটা করছি, তোর কারণে এটা আমি করছি। ভিডিও ফুটেজ আছে তো, সবগুলো ঘটনা তো ভিডিও ফুটেজ আছে, এটা পুলিশের কাছে জিজ্ঞেস করতে বলে দেবে যে হয়েছে। সব তো আর ভিডিও ফুটেজ করা যায় না, রুমের ভিতরে বললে সেটা আর কি, তুমি এই দিক দিয়ে দেবে, সবই আজকাল বলে দেবে।
না, আমি বলছি যে যাদের যাদের দিয়ে এই কাজগুলো করানো হয়েছে তাদের তো ফুটেজ আছে, তাদেরকে ধরলে তারা তখন বলবে যে কারা তাকে হুকুম সেটাই করেছে। আমি বলতেছি, সেটাই আমি বলতেছি। আর এরা শোনেন, এরা এত স্বেচ্ছাচারী ছিল যে এরা মনে করেছে এরা কোনোদিন এই অবস্থা ফেস পাবে না, এরা চিরকালই আইনের ঊর্ধ্বে থেকে যাবে। তো তারা তো ওই এভিডেন্স রয়ে গেছে, তারা তো এইভাবে, এদের শুধু চাকরি গেলে হবে না, এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে এই ধরনের একটা ডিসিপ্লিন রাষ্ট্রীয় ফোর্স কোন রোগ ফোর্সে পরিণত না হয়। হুম। তো সেইটা একটা ইয়ে আছে। আর আপনি তো বললেন যে এই যে ঠান্ডা মাথার কিলিং যারা করেছে, যারা করেছে, আর একটা হচ্ছে কেন যারা ফরেন এজেন্ট হিসেবে কাজ করেছে, ইন্ডিয়া বলেন যে কোনো দেশে, তুমি বাংলাদেশের জনগণের পয়সাকে বেতন নিয়ে, সম্মান নিয়ে, চাকরি নিয়ে ফরেন এজেন্ট হিসেবে কাজ করবা, এগুলা তো রাষ্ট্রদ্রোহিতা। এদের চার্জ করা উচিত এবং 2-4 জনকে ভালো মতন একদম পানিশমেন্ট দেওয়া উচিত, নতুবা এইগুলো হইতে থাকবে। এটা জাতির সাথে, পুলিশ ফোর্সের সাথেই করা উচিত, বা জি, এনফোর্সমেন্টের সাথেই করা উচিত। আমরাও চাই পুলিশ তার হারানো যে গৌরব সেটা ফিরিয়ে আনুক। আর পুলিশের প্রতি আমরাও ধরেন আপনার তো দেশবাসীর কাছে বলতে চাই, পুলিশরা অত্যাচার করেন না আপনারা, পুলিশকে তার কাজে ফেরত যাইতে দেন। পুলিশের এই মুহূর্তে যে আইজিপি এবং ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন যেসব কর্মকর্তা আছে তারা সবাই খুবই সৎ এবং তাদের ইমেজ পুলিশের ভেতরে খুবই ভালো। এরা একেবারেই মানে সহজ সরল ভাবে জীবনযাপন করেন, 1 টাকা তারা দুর্নীতি করেন না, ঘুষ খান না। অতএব আমার বিশ্বাস যে ডিএমপি কমিশনার এবং আইজিপি সহ তার এআইজি ডিআইজি যারা যারা আছেন তারা মিলে সুন্দর একটি পুলিশ বাহিনী, যে পুলিশ আসলে জনগণের জন্য কাজ করবে তেমন